দর্শক, কি বলবো বোঝা যাচ্ছে না। দুঃখ ভারাক্রান্ত মন নাকি রাষ্ট্রীয় শোক, কোন বিষয় নিয়ে আসলে আলোচনার করা যাবে। আমাদের যে দুঃখজনক ঘটনাটি সকালবেলা ঘটেছে, একটি বিমান দুর্ঘটনার মাধ্যমে আমরা অনেকগুলো প্রাণ হারালাম এবং সেই প্রাণের সংখ্যা হয়তো বাড়বে। কারণ এখন পর্যন্ত আইসিইউতে যে আইসিইউ থেকে বিশেষ করে ঢাকা বার্ন ইউনিটের আইসিইউয়ের যে সংখ্যাগুলো আমরা জানছি, আধা ঘন্টা আগে আমরা জানলাম যে আরও দুজন হয়তো বা নিহত হয়েছে, আরও দুটি ছোট্ট প্রাণ যারা ভবিষ্যতে বাংলাদেশের আরও বড় কিছু হতে পারত, তাদেরকে আমরা মুকুলেই ঝরে যেতে দেখা হলো। যে বাবা মার এই কষ্ট, সেই বাবা মার যে শোক, তাদের যে ভেতরের কষ্ট, এগুলো ধারণ করা খুব কঠিন। ইস্পাহানি মির্জাপুর জিরো আবার শুরু করছি। তার আগে শোক জানাই যারা হারিয়ে গেলেন এবং যারা হারালেন, দুজনের প্রতি। আমরা আজকের যে বিষয়টি রেখেছি বিমান দুর্ঘটনা ও সাম্প্রতিক বিষয়, কিন্তু এই বিমান বাহিনীর এই বিমানের কে আমরা দুর্ঘটনা বলবো কিনা জানি না, আলোচনায় এটি আসতে পারে কিনা। তবে আমি সাধারণ ভাষায় বিমান দুর্ঘটনাই বললাম, কিন্তু এ ধরনের ঘটনা আজকে না। একই ধরনের দুর্ঘটনা আমরা গত 10-15 বছরে কয়েকটি দেখেছি এবং একইভাবে আমরা দেখেছি যে কিভাবে আমাদের তাজা প্রাণ পাইলট তারা হারিয়ে যায়। এবং বিমান বাহিনী সাথে নৌবাহিনী বা সেনাবাহিনীর প্রধান পার্থক্যটা যদি আমরা দেখি, সেটি হলো বিমান বাহিনীতে আমাদের যে অফিসার মারা যাচ্ছে তাদেরকে আমাদেরকে অনেক কিছু বিনিময় তাদেরকে তৈরি করা হয়। এরপর আমরা ছোট্ট একটি লাইন বলি যে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেই প্রশিক্ষণ বিমানের মাধ্যমে কি বিধ্বস্ত হলো? একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলো। কিন্তু এই বাক্যের আড়ালে কি থাকে আমি জানি না। এই আলোচনাটাও আমরা কতটুকু করতে পারবো। দর্শক, আমরা গভীর শোক জানিয়ে শুরু করছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আমাদের সাথে আজকে আছেন এস এম শাহরিয়ার, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক, যুগ্ম মুখ্য সংগঠক, আপনাকে স্বাগত। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাউল আজম সওদাগর, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনামগুলো দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট সহ ২০ জন নিহত, বেশিরভাগই শিক্ষার্থী, গুরুতর দগ্ধ ও আহত অর্ধশতাধিক। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি, সবাই মিলে সহযোগিতা করেছে। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় কাল রাষ্ট্রীয় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। কারণ অনুসন্ধান ও ব্যবস্থার আশ্বাস সরকারের। জনগণের শান্তি চাইলে পিআর পদ্ধতি নির্বাচন নয় বললেন তারেক রহমান। পাহাড় নিয়ে বছরের পর বছর ষড়যন্ত্র হয়েছে, খাগড়াছড়িতে নাহিদ ইসলাম। রাষ্ট্রের কল্যাণ বিবেচনায় আগামী 10 দিনের মধ্যে ঐক্যমত্যে পৌঁছাতে চায় কমিশন। আলোচনার মাধ্যমে সংস্কারে আগ্রহী সরকার, বললেন শিক্ষা উপদেষ্টা। এবং বিতর্কিত শেষ 3টি নির্বাচনে দায়িত্ব পালন করা রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সম্পর্কে তথ্য চায় পিবিআই, চিঠি দিয়েছে ইসিকে। দর্শক, আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজেও। এই তাজা প্রাণগুলো ঝরে যাওয়ার জন্য আজকে, অর্থাৎ এই মুহূর্তে আজকে রাত 12টা, আজকে সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আমি আবারও গভীর শোক জানিয়ে আমাদের আলোচনাটা শুরু করছি। মেজবাউল আজম সওদাগর, আপনাকে দিয়ে শুরু করি। আসলে আমাদের সবারই সন্তান আছে। সকালবেলা যে বাচ্চাটিকে এইভাবে আমি দেখছিলাম যে তাদের কারোর জুতা পরে আছে, কারো আইডি কার্ড পরে আছে। আমাদের এই ছবিগুলো হয়তো বা আমরা ওই ফিলিস্তিনের বিভিন্ন খবরে দেখি, অন্যান্য দেশের এরকম খবরে দেখি। আমাদের দেশের খুব কমই আমরা এইভাবে দেখতে পেয়েছি। এটাকে কি 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 দুর্ঘটনা বলবেন আপনি?
এটা অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা, যেটা জাতির জন্য মানে আমাদের জন্য ভুলে যাওয়া অত্যন্ত কঠিন, মেনে নেওয়া অত্যন্ত কঠিন একটা ব্যাপার। এবং এই দুর্ঘটনাটা আজকে যে প্রথম বাংলাদেশে হয়েছে বিষয়টি এমন নয়। এর আগেও কিন্তু আমরা প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা দেখেছি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে লক্ষণীয় বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই বলা হয়েছে যে ওই যে বিমানটা বিধ্বস্ত হয়েছে সেটি হয়তো মেয়াদ উত্তীর্ণ বা অনেক পুরনো বা যান্ত্রিক ত্রুটি এই ধরনের কথা বলা হয়েছে এই প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রে। আরেকটি কথা হচ্ছে যে ঢাকা শহরের মতো এত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল একটা সিটিতে, শহরে, যেখানে প্রায় 50,000-এর কাছাকাছি মানুষ প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে, এরকম একটা জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান মহড়াগুলো কেন চালানো হয়, সেই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমাদের সামনে আজকে এসেছে। কারণ আমাদের যে ক্ষতিটা হয়ে গেল বা বারবার এ ধরনের ক্ষতি হচ্ছে, এই ক্ষতি কখনো পোষানো যাবে না, এই ক্ষতি কখনো পোষানো যাচ্ছে না। এরপরেও আমরা ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারছি না কেন, এই প্রশ্নটা জাতির সামনে এখন মুখ্য আমাদের সামনে। তো সেই প্রেক্ষাপটে আমরা বলবো যে গভর্নমেন্ট যেন এই বিষয়টা খতিয়ে দেখে যে এই পুরনো এই ধরনের যান্ত্রিক ত্রুটিযুক্ত বিমান নিয়ে কেন প্রশিক্ষণ মহড়াটা চালানো হয়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে ঢাকা শহরের আকাশে, এত জনবহুল এলাকার আকাশে কেন এই প্রশিক্ষণ মহড়াটা চালানো হয়। এই 2টা প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজে দেখতে হবে ভবিষ্যৎ এ ধরনের ঘটনা এড়ানোর জন্য। আর আমরা দোয়া করি যে আল্লাহ যারা মৃত হয়েছে এই দুর্ঘটনায় তাদেরকে আল্লাহ যেন শান্তিতে রাখেন, এবং পাশাপাশি যারা আহত এবং যারা নিহতদের পিতামাতা পরিবার, তারা যেন এই শোক সহ্য করার ক্ষমতা অর্জন করেন। আমি বিবিসির সংবাদে দেখছি, বিবিসি এটাকে লিড করেছে একদম, বিবিসি ইন্টারন্যাশনালে। জি, এটা লিড হওয়ার মতোই নিউজ। 19 dead after Air Force jet crashes into Bangladesh school। আমাদের এই যে হেডলাইন শুনে আমি জানি না কেমন মনে হচ্ছে, হঠাৎ করে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে কি যুদ্ধ হচ্ছে কিনা, এয়ার ফোর্স জেট। আমি এই প্রশ্নটা রাখতে চাই আপনার কাছে আরেকটু, যে একটা এয়ারফোর্সের জন্য যখন একটা সরঞ্জাম কেনা হয়, সেটি সাধারণ সরঞ্জাম কেনার চেয়েও অনেক বেশি সতর্ক থেকে কেনা হয়। এত পুরনো বিমান আমরা বলছি, আপনি বলছেন, আমি বলছি, অনেক সময় বাংলাদেশ বিমান বাহিনী থেকেও কিন্তু এই মডেল জানিয়ে দেওয়া হয়েছে। আর এখন তো আধুনিক যুগ, এখানে মডেল দেখলে মডেলটা গুগলে দিলে আমরা জেনে যাব যে এই মডেলটা কবেকার। তো এটা কারা কেনে, কেন কেনে, কিভাবে কেনে, এ নিয়ে সরকারের কোনো পরামর্শ দেওয়ার আছে কিনা? কেনা হয়তো হয়েছে, এ বিষয়ে কথা বলতে হলে স্পেশালাইজড নলেজের দরকার আছে। তারপরে আমি বলবো যে এটা কেনা হয়েছে তো এখন কেনা হয়নি, এটা অনেক আগে কেনা হয়েছে। তার চেয়ে বড় প্রশ্নটা হচ্ছে যে অনেক আগের কেনা একটি পুরনো বিমান, সেটা দিয়ে কেন প্রশিক্ষণ কার্যক্রমটা চালানো? নিশ্চয়ই বিমান বাহিনীর কোনো যুক্তি আছে এখানে। অবশ্যই এটার যুক্তিটা আছে, এবং এটা আমাদেরকে জানতে হবে এবং এটা ডিসক্লোজ করতে হবে যে অত্যাধুনিক বিমানগুলো দিয়ে প্রশিক্ষণ কেন দেয়া হয় না এবং সবসময় বিধ্বস্ত হয় এই ধরনের পুরনো বিমানগুলো। এটা পুরনো একটা কথা, আমরা সবাই পরিচিত যে যেটাই বিধ্বস্ত হয় আমরা দেখি যে এটা অত্যন্ত পুরনো একটা বিমান। তো পুরনো বিমান দিয়ে কেন প্রশিক্ষণটা দেয়া হয়, এটির ব্যাখ্যা বিমান বাহিনীর যারা কর্তা ব্যক্তি রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তাদের কাছ থেকে আমাদেরকে এটা জানতে হবে, এবং তাদের উচিত এটা ডিসক্লোজ করা। এই জাতির এই সংকটময় মুহূর্তে আমরা সেই প্রশ্নটা তাদেরকে করতেই পারি। আমরা এস এম শাহরিয়ার, আপনার কাছেও আমরা এই আলোচনাটায় আসতে চাই। সেটি হলো যে ঠিক এই যে বিমানটি, এই বিমানটির মডেল আমরা দেখলাম, এটি চাইনিজ একটি বিমান, চীনের তৈরি, এবং সেটিও আমরা যতটুকু জানতে পারলাম যে 2000 সাল নাগাদ এগুলোর উৎপাদনই ডিসকন্টিনিউ হয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশ 2012-13 সালের দিকে এটা সম্ভবত কিনেছে। আমি সঠিক তথ্য হয়তো বা এখনও আমরা জানি না। আপনার কি মন্তব্য?
জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি সরাসরি বার্ন ইনস্টিটিউট থেকে এখানে আসা, বিকাল থেকেই ছিলাম। চেষ্টা করেছি ওইখানে যে ধরনের ঘটনাগুলো ছিল ওইখানে হচ্ছে রক্ত দেয়া কিংবা হচ্ছে যারা স্বজনরা আসছে, অনেকেই তার সন্তানকে খুঁজে পাচ্ছে না, কারণ সে জানে না তার সন্তান কি সিএমএইচে ভর্তি, নাকি উত্তরের কোনো হসপিটালে ভর্তি, নাকি তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে, নাকি এখন পর্যন্ত তার সন্তানকে উদ্ধার করা হয়নি। তো এই জায়গাগুলোতে আমরা হচ্ছে অভিভাবকদের তথ্য সংগ্রহ করা, তাদেরকে এই তথ্যগুলো হচ্ছে মূল যে ভিতরে যারা ডক্টর সমন্বয় করছেন তাদেরকে তথ্যগুলো পাস করা, যে এই নামের এই স্কুল আইডির অভিভাবক তারা এসেছেন, খুঁজছেন, এই সব তথ্যগুলো সর্বকে এইভাবে সহযোগিতা করছিলাম। এখনও আমাদের এনসিপির পক্ষ থেকে ভলান্টিয়ার টিম সেখানে কাজ করছে। ঠিক আছে, এখন ঠিক কি পরিস্থিতি, আপনি সর্বশেষ কেমন আমি এখানে আসার আগ পর্যন্ত যদি বলি যে এখনো অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স আসলে তারা কতটুকু গুরুতর আহত জানছি না, জানার সুযোগ নেই, এবং আমরা চেষ্টা করছি যে ভিতরে যেন কারো প্রবেশ না ঘটে, কারণ আসলে ভলান্টিয়ার হোক, স্বেচ্ছাসেবক হোক, কেউ রক্ত দিতে আসুক কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গ হোক, কারোরই এখন আসলে ভিতরে এক্সেস দরকার নেই। ভিতরে এক্সেস শুধুমাত্র ডাক্তারদেরই প্রয়োজন, আর কারোর ভিতরে এক্সেস দরকার নেই। তাই তাদের অ্যাকচুয়াল কন্ডিশন কি সেটা আমরা দেখিনি কিংবা দেখার চেষ্টাও করি না। আমাদের কাছে মনে হচ্ছে সেটা একটি অযাচিত কাজ হবে। কিন্তু অ্যাম্বুলেন্স এখনও আসছে, লাস্ট সন্ধ্যার পর অ্যাম্বুলেন্স আসার সংখ্যা কমে গিয়েছে অনেকটা, আর আপনার লাশবাহী ফ্রিজার বের হচ্ছে। এখন সংখ্যাটা সরকার বলবে যে আসলে কতটুকু কি হচ্ছে। তো ওইখানে খুবই একটা মর্মান্তিক পরিস্থিতি, এবং যারা আসলে আসছে ম্যাক্সিমামই হচ্ছে একদম কোমলমতি শিশু, বাচ্চা, স্কুলের বাচ্চা, এবং হাই স্কুলেরও না, ম্যাক্সিমামই হচ্ছে প্রাইমারি লেভেলের স্টুডেন্ট। তো এইরকম একটা পরিস্থিতি। তো এইরকম পরিস্থিতিতে আসলে আমরা এটাকে একটা দুর্ঘটনা বললেও, কিংবা ধরেন সামরিক যে কোনো প্রশিক্ষণ হোক কিংবা সামরিক যে কোনো কার্যক্রম হোক, সেটা তো অনেকটা হচ্ছে সামরিক বাহিনীর ইন্টারনাল বিষয়, এবং এখানে আসলে সিভিল পিপলদেরকে বা সিভিল আমরা যারা আছে আমাদেরকে খুব বেশি অবহিত করা হয় না। এই এটা রাষ্ট্রের আইনেই এটা রাষ্ট্রের আইনি, কিন্তু স্পেসিফিক এই ঘটনাটা এটা কিন্তু এখন আর শুধুমাত্র সামরিক বাহিনীর একক ঘটনা না, এখানে কিন্তু সিভিল পিপলের এঙ্গেজমেন্ট, কারণ ক্যাজুয়ালিটি হচ্ছে সবচেয়ে বেশি সিভিল পিপলের এবং কোমলমতি শিশুদের। তাই এটার তদন্ত প্রক্রিয়াটা পাবলিকের সামনে আমাদেরকে স্পষ্ট করতে হবে, এবং তদন্ত প্রক্রিয়ায় বেশ কিছু স্পেসিফিক জিনিস নিয়ে আসতে হবে। প্রথমত, এই বিমানের ক্রয় প্রক্রিয়াটি কিভাবে হলো। আমাদের এখানে কিন্তু যাত্রীবাহী বিমান হোক আর সামরিক বিমান হোক, এটি কিন্তু হচ্ছে রাজনৈতিক দলগুলোর একটা পার্ট অফ জিওপলিটিক্স, একটা পার্ট। মানে হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি কখনো চায়না বেল্টের সাথে সম্পর্ক ভালো রাখতে চায়, তারা চীন থেকে বিমান ক্রয় করে। কখনো যদি হচ্ছে ওয়েস্টের সাথে সম্পর্ক ভালো রাখতে চায়, ফ্রান্স থেকে বিমান ক্রয় করে। সেটাও যাত্রীবাহী বিমানের ক্ষেত্রেও এগুলো অনেক এখানে পলিটিক্যাল পার্টিগুলো ন্যাশনাল ইন্টারেস্টের চেয়ে হচ্ছে, আমরা দেখেছি লাস্ট সময় আওয়ামী লীগের সময় তারা হচ্ছে তাদের পার্টির ইন্টারেস্টটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে, যে তাদেরকে ক্ষমতাগুলো কন্টিনিউ জানি। আমি আপনার সাথে যোগ করতে পারি যে ম্যাক্রো যখন আসলো, আমরা সাধারণভাবে চিন্তা করেছি যে সে বাংলাদেশের শেখ হাসিনার সাথে খুব ভালো সম্পর্কের জন্য এসেছে, অথচ আমরা পরে ইন্টারনালি জানতে পারলাম যে তিনি এয়ারবাস বিক্রি এবং বোয়িং এবং এয়ারবাস এই দুই এবং আমেরিকার, এটার নাম সম্ভবত আমি ভুলে গেলাম, আমেরিকার যে বিমান, এই 3 দেশের চাপে পড়ে ম্যাক্রো নিজেই চলে আসছেন এয়ারবাস বিক্রি করতে। আপনি একদম সঠিক। তো এই ধরনের বিমানগুলো ক্রয়ের প্রক্রিয়াকে আমাদেরকে জানতে হবে, কারণ এই যে একটা মেয়াদোত্তীর্ণ বিমান কেনা হলো, যে বিমান ব্যবহার করা হয় না, তার মানে সেটা কি সঠিক দামে কেনা হলো, প্রথম প্রশ্ন। অথবা এই বিমানটা, প্রথম প্রশ্ন হলো কেন কেনা হলো মেয়াদ উত্তীর্ণ। আপনি যখন সঠিক দামে আর আলোচনাটা করবেন না, তখনই কেনর উত্তর চলে আসবে, যে এই জিনিসটা কেন কেনা হলো। আমি চীন থেকে কিনি, সমস্যা নেই, চীনেরও তো আধুনিক বিমান আছে, প্রশিক্ষণ বিমান আছে, যুদ্ধ বিমান আছে, একদম স্পেসিফিক ক্যাটাগরাইজ করা আছে, তাহলে সেগুলো কেন কিনলাম না। এই ক্রয় প্রক্রিয়াতে এবার স্বচ্ছ করতে হবে। রিসেন্ট তাদের পরীক্ষাও আছে, পাকিস্তান চীনের বিমান দিয়ে ফ্রান্সের বিমানকে ফেলে দিয়েছে। এবং দেখেন, যে প্রশিক্ষণ বিমানটা আমরা ব্যবহার করি, এটি সারা বিশ্বে শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান, মিশর, এই 3টা দেশ ব্যবহার করে শুধুমাত্র, আপনি আর কাউকে ব্যবহার করতে দেখবেন না। তার মানে এই জায়গাতে আমাদেরকে স্পেসিফিক এইটার ক্রয় প্রক্রিয়ার যে পূর্ণাঙ্গ তথ্য, এখন তার ফ্যাসিস্ট সরকার। এই 3টা দেশে আরো একটা মিল আছে, আমি জানি না শাহরিয়ার আপনি জানেন কিনা, এই 3টা দেশে হাইলি করাপশন। এবং আপনি যদি দেখেন, আমি জানি না এটা আসলে মিডিয়াতে বলা ঠিক হবে কিনা, কিন্তু এখন তো আমাদেরকে সত্য কথা বলতে হবে, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, প্রত্যেকটার মিলিটারি, প্রত্যেকটা সামরিক বাহিনী যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল ওই দেশের ইন্টারনাল পলিটিক্সে। আপনি একদম স্পেসিফিক করে দেখেন, মিশর, পাকিস্তান, বাংলাদেশ মিলিটারি ফোর্স যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল পলিটিক্সে এবং ইম্পর্টেন্ট এলিমেন্ট। বাংলাদেশে এই 3টা দেশেরই ন্যাশনাল পলিটিক্সে খুবই ইম্পর্টেন্ট এলিমেন্ট। সো এই জায়গাগুলোতে এর জন্য বললাম যে এইটা এখন আর মিলিটারি আলোচনা নাই, এটা এখন সিভিল আলোচনা।
এই সিভিল আমি আলোচনা এই আমাদেরকে বিষয়ে তুলতে একটু হবে। আপনার কাছে আসবো, আবার একটু মেজবাউল আজম সওদাগরকেও কানেক্ট করতে চাই। মাত্র 1 বছর আগে কিন্তু আমরা কর্ণফুলীতে একটি হলো, কর্ণফুলী নদীতে, এবং সেখানে আমরা দেখলাম যে যেহেতু চট্টগ্রামে ছিল, সাগর এবং নদী দুটোই পাশাপাশি, পাইলট একজন বেঁচে গিয়েছে। উনি পরে জানিয়েছিলেন যে যিনি মারা গিয়েছেন তিনি সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটিকে কর্ণফুলী নদীতে নিয়ে যাওয়ার। আমার প্রশ্ন এখানে, যেহেতু আমরা শেষ যে কয়টি হয়েছে প্রত্যেকটাতেই পাইলটদের এই প্রবণতা দেখি, অর্থাৎ তিনি তার নিজের জীবন দিয়ে চেষ্টা করে যান। এটি কিন্তু বাহিনীর ফোর্সের শিক্ষা, এটাকে আমরা সামনে আনলাম আর কি। কিন্তু আবার এটাও সামনে আনছে যে বাহিনীগুলো তো তাদের এই চৌকস মানুষদের কি হারাচ্ছে, এই হারানোর পেছনে আসলে কারা দায়ী? এখানে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা আসে। যেমন এই যে ডেডিকেটেড পাইলটদের কথা বললেন, যারা জীবনের বিনিময়ে সেভ করার চেষ্টা করছে মানুষকে নিজের জীবন দিয়ে। এবং আমার মনে হয় উত্তরার বিষয়টাও একটু খেয়াল করা যায় যে সে দিয়াবাড়ির ওইদিকেই যাচ্ছিল, যতটুকু পেরেছে নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত মনে হয় পারেনি। এটা তো বোঝাই যাচ্ছে। এই জন্য ইয়েতে স্কুলের উপর পড়ে, হ্যাঁ স্কুলের উপর, এটা তো বোঝা যাচ্ছে। এখন এখানে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা আসবে সামনে। অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন সামনে আসবে এই জন্য যে বিমানটা কেনা হলো কোথা থেকে, কখন কেনা হলো, কেন এটা এই পুরনো বিমান ইউজ করা হচ্ছে, এবং যাদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাদের রেসপন্সিবিলিটিটা তো পুরো সিনিয়র কর্মকর্তাদের নিকট। তো এরকম পুরনো বিমানে কেন তাদেরকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হচ্ছে, এই প্রশ্নটা স্বাভাবিকভাবে এখন আসবে। এবং এটা যে তদন্ত প্রক্রিয়া, এটা অবশ্যই যেহেতু সিভিল এনগেজমেন্টটা এখন বেশি হয়ে গেল, এতগুলো শিশুর প্রাণ, তো তদন্ত প্রক্রিয়ার মধ্যে এই বিষয়গুলো আসতে হবে এবং এগুলো জাতির সামনে এখন ডিসক্লোজ করা স্বাভাবিক। এবং ওই যুক্তিটা আর এখানে আর কাজ করবে না যে এটি সামরিক বিষয়, এটি বাইরে প্রকাশ করা নিষেধ, এই যুক্তিটা এখন আর এখানে কাজ করবে না। সুতরাং এর প্রতিটা বিষয় জনগণের সামনে প্রকাশ করতে হবে। সেই বিষয়টার মধ্য দিয়ে আমরা একদিকে যেমন আগামী দিনে এই কাজগুলো যাতে আর না হয় সেই বিষয়ে একটা অবস্থা তৈরি হবে, পাশাপাশি দেশ জাতি এই বিষয়টার পুঙ্খানুপুঙ্খ বিষয়টা জানতে পারবে। শাহরিয়ার যেটি বলছিলেন, আবারও ফিরি, যেটি মেজবাউল আজম সওদাগর বলল, এর আগের দুর্ঘটনাগুলো কিন্তু সিভিলিয়ানদের প্রাণহানি হয়নি, যে কারণে আমরা খুব সহজেই এটা নিয়ে আলোচনায় প্রবেশ করতে পারিনি বা করিনি, যেহেতু এটা বিমান বাহিনীর ব্যাপার। মানে তখন এই যুক্তিটা শক্ত ছিল যে এটা একটা সামরিক ব্যাপার, কিন্তু এখন বিষয়টা সামরিক ব্যাপার নাই, সিভিল এনগেজমেন্ট এখানে হয়ে গেছে। এবং এতটা ভয়ঙ্করভাবে এনগেজমেন্ট হলো যে একদম ক্লাস 2, 3, 4, 5-এর বাচ্চারা মারা গেল। এই জায়গাতে আসলে কি বলার আছে? দেখেন, আমরা আরেকটু যদি দেখি, আপনি যদি ভারতের দিকে তাকান, ভারতেরও কিন্তু তাদের হচ্ছে সামরিক বাহিনীর ক্রয় প্রক্রিয়াগুলো হোক কিংবা তাদের হচ্ছে সমরাস্ত্র উৎপাদন প্রক্রিয়া হোক, এগুলো কিন্তু হচ্ছে আপনার পার্লামেন্টের কাছে অ্যাকাউন্টেবল কিন্তু তারা, এবং এগুলো কিন্তু পার্লামেন্টে ওপেন ডিসকাশন হয়। আমাদেরকে এই কালচারটা আস্তে আস্তে শুরু করতে হবে। হ্যাঁ, ন্যাশনাল সিকিউরিটি পলিসির পার্ট হিসেবে অনেক কিছু আমরা ডিসক্লোজ করব না, কিন্তু কিছু কিছু বেসিক জায়গায় কিন্তু আলোচনার জায়গা থাকতে হবে। আপনি দেখেন, এটা তো শুধুমাত্র বিমান পুরনো ক্রয় প্রক্রিয়া এই নিয়ে আলোচনা দিলাম। এবার দেখেন, আমাদের যে হচ্ছে যে গভর্নমেন্ট বা আমাদের হচ্ছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের কিন্তু আরও কত সীমাবদ্ধতা রয়েছে। উত্তরাতে যে ঘটনাটি ঘটলো, পুরো উত্তরাতে কোনো বার্ন ইউনিট নেই, তাদেরকে উত্তরা থেকে এই আপনার হচ্ছে চাংখারপুল এই গুলিস্তান পর্যন্ত নিয়ে আসতে হলো চিকিৎসার জন্য। আমাদের কত বড় সীমাবদ্ধতা, শহরকে আমরা উত্তরা পর্যন্ত নিয়ে গিয়েছি কিন্তু সেখান পর্যন্ত চিকিৎসা পৌঁছাইতে পারিনি, সকল ধরনের চিকিৎসা, প্রথম কথা। দ্বিতীয় কথা, উত্তরা থেকে চাংখারপুলের জার্নিটাকে কিন্তু আমরা স্মুথ করতে পারি নাই। এখানকার যে যানজট প্রক্রিয়ার মধ্যে কিন্তু অ্যাম্বুলেন্সগুলোকে পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। অর্থাৎ আজকে যে আমরা উত্তরা থেকে চাংখারপুল পর্যন্ত অ্যাম্বুলেন্সগুলোর জন্য রুটগুলোকে একদম ইজি অ্যাক্সেস করে দেবো, মাত্র 20 থেকে 25 মিনিটে যে তারা পৌঁছে যাবে বার্ন ইনস্টিটিউটে, সেটাও আমরা ইনশিওর করতে পারি না এই শহরে। তার মানে এই শহরে এখন পর্যন্ত আমাদের কতগুলো সীমাবদ্ধতা রয়েছে। তৃতীয়ত, এটা তো একদম আমরা জানি যে ফায়ার সার্ভিস হচ্ছে আগুন নিভানোর প্রক্রিয়া হোক, উদ্ধার প্রক্রিয়া হোক, পুরনো ঢাকার ঘটনাগুলো আমাদের কাছে একদম জলজন্ত এক্সাম্পল যে তাদের কত সীমাবদ্ধতা। শুধুমাত্র যে হচ্ছে তারা রাস্তা সংকীর্ণ এই কারণে স্পটে পৌঁছাতে পারে না তা না, তাদের কাছে এনাফ সরঞ্জামও থাকে না। আমরা বারবার ফায়ার সার্ভিসের সীমাবদ্ধতা দেখেছি। আমরা বেইলি রোডের যে আগুনের ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের কারিগরি সীমাবদ্ধতার কারণে তার উদ্ধার রাস্তা সংকীর্ণ না হয় পুরান ঢাকার চুরিহাট্টায়
নিমতলিতে, কিন্তু বনানীর এফআরটি আর কি আর ছিল? ওখানে তো এফার্ট রাস্তা স্পষ্ট সংকীর্ণ দেখতে ছিল না। পেয়েছি যে ও এত লম্বা বিল্ডিং এর পারমিশন রাজুক দিতে পারে, কিন্তু ফায়ার সার্ভিস এত লম্বা পর্যন্ত ল্যাডার পরে তারা এখনো ক্রয় করতে পারেনি। এই কারিগরি সীমাবদ্ধতা, তার মানে সিভিল গভর্নমেন্টেরও যে সীমাবদ্ধতা, সেগুলো আমাদেরকে আলোচনায় আনতে হবে এবং গভর্নমেন্টকে এবার অ্যাকাউন্টেবল করতে হবে। 5ই আগস্টের পর তো আমরা সেই নতুন বাংলাদেশে আমরা তো এগুলাই চাই যে গভর্নমেন্টকে আমাদের স্পেসিফিক এই পয়েন্টে অ্যাকাউন্টেবল করতে হবে। আমরা অনেক মিথ, আমরা অনেক গুজবের আলোচনা শুনতে পাবো যে পাইলটের কতটুকু দোষ ছিল, পাইলটের কতটুকু কৃতিত্ব ছিল, এটা কি ইন্টারনাল কারো ষড়যন্ত্র কিনা, এক্সটার্নাল কারো ষড়যন্ত্র কিনা, এই আলোচনাগুলো প্রশ্রয় দেওয়া যাবে না। আমাদের কি স্পেসিফিক গ্রাউন্ডগুলোতে কোশ্চেন রাখতে হবে যে কেন আমরা এই সক্ষমতাগুলো অর্জন করতে পারলাম না, কেন ক্রয় প্রক্রিয়াগুলো ডিসক্লোজ করা হয় না, কিংবা এটা ক্রয় প্রক্রিয়া ডিসক্লোজ করলে হয়তো অনেক দুর্নীতি তথ্য বাইরে চলে আসতে পারে। বিগত সরকারের আমলে সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এরশাদ সাহেব যখন হচ্ছে মিগ কেনেন, সেই মিগ কেনার কিন্তু মিগ এবং রাডার, হ্যাঁ, সেটার দুর্নীতিতে কিন্তু তিনি মামলা খেয়েছেন এবং সেটা ওনাকে মামলা লড়তে হয়েছে। কিন্তু 5ই আগস্টে শেখ হাসিনা পালানোর পর এখন পর্যন্ত কিন্তু আমরা সামরিক সমরাস্ত্র কেনা বেচার ক্ষেত্রে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হতে দেখি নাই। তার বিরুদ্ধে দুর্নীতিগুলোর কিন্তু এখনো তদন্ত দেখি না। হত্যার বিচারের দাবি আমরা করছি। এগুলা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে শেখ হাসিনার সময় তার সাথে সহযোগী হিসেবে সামরিক বাহিনীর কিংবা সামরিক বাহিনীর বাইরের কারা কারা রাজনৈতিক ব্যক্তিবর্গ কারা কারা এর সাথে যুক্ত ছিলেন, কারা কারা এই সমরাস্ত্র ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দুর্নীতিগুলো করে জাতিকে আজকে হুমকির মুখে ফেলেছেন, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আলোচনায় নিয়ে আসতে হবে। এই বিষয়টির সাথে শাহরিয়ার, আপনার এই কথার সাথে মেজবাহুল আজম সওদাগর আপনাকেও যুক্ত করছি যে আপনি নিশ্চয়ই জানেন যে এই সাবেক প্রধানমন্ত্রীর একজন সামরিক উপদেষ্টা ছিল মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী। আমরা বিভিন্ন আলোচনায় তার নাম শুনতে পাই। আমরা বিরতি দিচ্ছি, বিরতি থেকে আসার পর আমরা এই নিয়ে আলোচনা করতে যাব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। দর্শক স্বাগত আবারও ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। শাহরিয়ার, আপনি বলছিলেন দুর্নীতির কথা বলছিলেন। দুর্নীতির খবর গত 1 বছরে আমরা এত দুর্নীতির খবর পেয়েছি। আপনার সাথে আলোচনা করতে করতে হঠাৎ করে মনে হলো যে আমরা এই দুর্নীতির ব্যাপারেই মিডিয়া মনে হয় এখনও খুবই দুর্বল অবস্থায় আছে। সামরিক দুর্নীতির ব্যাপারে গেল সরকারের আমলে মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী উনি ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, এবং আমাদের কাছে এখনও হয়তোবা সামনে হাতের কাছে খুব বড় প্রমাণ নাই, তবে আমরা অনেকভাবেই শুনে এসেছি যে বাংলাদেশের যত বড় বড় ক্রয় হতো, একটি তো আমার মনেই আছে, সেটি হলো ন্যাশনাল আইডি কার্ডের যেই বিষয়টি, এটি তো নেত্র নিউজ অলরেডি করেছেন। ন্যাশনাল আইডি কার্ডের এটিও কিন্তু সেনাবাহিনী করেছেন, এবং এই দুর্নীতির মধ্যেও মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকীর কথা এসেছে। এবং এর মধ্যে যে বাংলাদেশ যে সামরিক সরঞ্জামগুলো কিনেছে, নিশ্চয়ই সেখানে কি এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে কিনা আপনার কেমন মনে হয়, আশঙ্কা? না, এটা তো হচ্ছে আশঙ্কা বলতে হচ্ছে এটা তো উদ্ধার করবে সরকারি যে সংস্থা, তারা স্পেসিফিক্যালি এগুলোর প্রমাণগুলো হাজির করবে, তার স্পেসিফিক অ্যাকশন নেবে, এগুলোর বিরুদ্ধে তদন্তগুলো করবে। এর বাইরে তো হচ্ছে সাংবাদিক ভাইরা যারা আছেন তারা অনুসন্ধান করার চেষ্টা করবেন, তারা সেগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করবেন, পিআর প্রেশার তৈরি করার চেষ্টা করবেন যেন এগুলো নিয়ে আসে। তবে যদি একজন নাগরিক হিসেবে বলতে চান, বিগত 15 বছর তো দুর্নীতির ঊর্ধ্বে কিছুই ছিল না, এবং মানে পুকুর চুরি দুর্নীতি ছিল না। এগুলো হচ্ছে আপনার মানে লিটারেলি হচ্ছে পুরোটাই দুর্নীতি ছিল। একটা দুর্নীতি করতে হবে বলে আমরা দেখেছি প্রজেক্ট সাজানো হয়েছে, টাকা লাগবে। আপনার 2014 নির্বাচনের আগে আওয়ামী লীগকে নির্বাচন ম্যানিপুলেট করার জন্য টাকা লাগবে। এর জন্য দেখেছি আমরা লাস্ট 6 মাসে কয়েক হাজার কোটি টাকার নতুন করে প্রজেক্ট ডিজাইন করা হয়েছে, যার প্রজেক্টের কোনো বাস্তবিকতাই নেই। শুধুমাত্র সেই টাকাগুলোকে হচ্ছে পলিটিক্যাল যে বেল্ট রয়েছে সেই বেল্টগুলোর হাতে ট্রান্সফার করা, যেন এই টাকাগুলোকে ব্যবহার করে তারা নির্বাচনকে প্রভাবিত করতে পারে, তারা যেন একতরফা নির্বাচনটা করতে পারে। এই ধরনের মেকানিজম আমরা দেখেছি। সো সেই মেকানিজমে সামরিক খাতে দুর্নীতি হয় নাই সেটা তো বিশ্বাস করার কোনো সুযোগই নেই। এবং এটার ক্রয়ের সাথে জড়িত শেখ হাসিনা, সে দুর্নীতিগ্রস্ত। তারেক আহমেদ সিদ্দিকী, তার বিরুদ্ধে অনেক এলিগেশন রয়েছে। তার মানে দুর্নীতি এলিগেশন থাকাটা খুবই স্বাভাবিক। ন্যাশনাল আইডি কার্ডের মতো জায়গাতে যদি থাকতে পারে, যেটা হয় পাবলিক স্ফেয়ারে আসার মতো, তার মানে সামরিক সমরাস্ত্র ক্রয় বিক্রয় কিংবা সামরিক সরঞ্জাম ক্রয় বিক্রয়, এটা তো হচ্ছে অনেক বেশি কনফিডেন্সিয়াল। সো এখানে দুর্নীতি করার সুযোগটা আবার অনেক বেশি। সো এই জিনিসগুলো আসতে হবে, এবং এই ব্যাপারে আমি এনাফ কনফিডেন্ট যে এই জায়গাগুলোতে যদি মিডিয়া চেষ্টা করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে আমাদেরকে এই ঘটনার প্রেক্ষাপটে আলোচনা নিয়ে আসতে হবে। আপনারা তদন্ত করেন, যতগুলো সমরাস্ত্র ক্রয় বিক্রয় বড় বড় চুক্তি হয়েছে, কেনা হয়েছে, সেগুলো আপনারা তদন্ত করেন, তদন্ত রিপোর্টগুলো পাবলিক স্ফেয়ারে নিয়ে আসেন, স্পেসিফিক কারা কারা এর সাথে জড়িত এবং কি পর্যায়ে
কিসের বিনিময়ে তারা এই দুর্নীতিগুলো করেছে, এই পর্যায়ে তারা উপঢৌকন নিয়েছে, কখনো কখনো হচ্ছে দেশের সার্বভৌমত্ব বন্ধক রেখেছে, কখনো কখনো হচ্ছে পার্টি পারপাস সার্ভ করার জন্য হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টকে তারা হচ্ছে কম্প্রোমাইজ করেছে। সো এই আলোচনাগুলো সামনে নিয়ে আসতে হবে এবং তদন্তগুলো সামনে আনতে হবে, তাহলে আমরা আরও বুঝতে পারবো যে 15 বছরে যে আমরা বলি যে হাসিনা হচ্ছে শুধুমাত্র দেশ বিক্রি করে গেছেন, মানে দেশ বিক্রি করা তো সহজ একটা লাইন, কিন্তু এটার স্বরূপ কি হতে পারে সেই স্বরূপগুলো আমাদের সামনে চলে আসবে এবং ভবিষ্যতেও যারাই ক্ষমতায় আসবে, যারাই এই প্রক্রিয়াগুলোর সাথে সংযুক্ত থাকবে, আমরা তাদেরকে অ্যাকাউন্টেবল রাখতে পারবো, আমরা তাদেরকে প্রশ্ন করতে পারবো স্বচ্ছতার জায়গাগুলো নিশ্চিত করার ক্ষেত্রে। আমি একটু মেজবাউল আজম সওদাগরকে এই বিষয়ে মানে আরেকটু যোগ করতে পারি যে এখানে সামরিক যে বিষয়গুলো সেগুলো সব দেশেই কিছুটা ইন্ডেমনিটি দেয়া থাকে, বেশ কিছু ঘটনায় ইন্ডেমনিটি দেওয়া থাকে, কিন্তু চূড়ান্তভাবে কি এটি পুরোটাই ইন্ডেমনিটি পাওয়া কিনা, বা এটা তো রাষ্ট্রের কোনো না কোনো পলিসি মেকার বা কোনো না কোনো পর্যায়ে এটি আলোচনা হতে পারে, হয়তো বা একদম পাবলিকলি না হলো, কিন্তু সেটি আরও বড় পর্যায়ে বা সেই ডিসক্লোজের ব্যাপারে আপনার কি মতামত, পরামর্শ? দেখুন, ওই যে রাষ্ট্রীয় নিরাপত্তার যে বিষয়টা, যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়, এখানে গোপনীয়তা অবলম্বন করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে দুইটা। আপনি একটা মানে ডিফেন্স পার্সেস যেটাকে আমরা বলি, ডিফেন্স পার্সেসের ক্ষেত্রে আপনি একটা আর্মস ক্রয় করলেন, সমরাস্ত্র আপনি ক্রয় করলেন, কোথায় এটা ইউজ করবেন, কোথায় ব্যবহার করবেন, কোথায় লুকায় রেখেছেন, আমরা তো এটা ডিসক্লোজ করতে বলছি না। আমরা বলছি যে এটা ক্রয় করতে গিয়ে কোনো অনিয়ম হয়েছে কিনা সেটি ডিসক্লোজ করতে। সেখানেও রাষ্ট্রীয় নিরাপত্তার নামে এবং গোপনীয়তার নামে যদি ওখানে ব্যাপক দুর্নীতির সুযোগ করে দেওয়ার একটা ব্যবস্থা থাকে, তো সেই ব্যবস্থাটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই থাকা ঠিক নয়, এবং এটাও মানে অডিট বা তদন্ত যেটাই বলেন এর অধীনে এর কিছুটা হলেও থাকা উচিত। গোপনীয়তার নামে এটা কি পুরোটাকেই আপনার ছেড়ে দেওয়া কখনো একটা রাষ্ট্রের জন্য, এটা অন্তত একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্টের জন্য এটা উচিত নয়। এবং এই বিষয়টাকে কিন্তু কাজে লাগানো হয় যখন একটা রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, যখন ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা পরিণত হয় কোনো রাষ্ট্র, তখন কিন্তু এই বিষয়টাকে আপনি দেখবেন যে কাজে লাগে। আপনি যেমন তারেক আহমেদ সিদ্দিকীর কথা বললেন, তো উনি সেই সময় যে কাজগুলো করেছিল, ডিফেন্স পার্সেসগুলো কি হয়েছিল, অনেক অভিযোগ তার নামে। ইভেন এই কোন দেশের সাথে কি ধরনের এগ্রিমেন্ট হয়েছে সেটা নিয়ে আমরা অনেক কথা শুনলাম, কিন্তু এখন পর্যন্ত কোনোটা এগ্রিমেন্ট কিন্তু গভর্নমেন্ট প্রকাশ করেনি, সামনে আসেনি। আর আরেকটি বিষয় আমরা শুনে আসছি যে প্রতি বছরই, যদি 15 বছরের কথা বলি, এস এম শাহরিয়ার আপনারা খেয়াল করেছেন কিনা, প্রতি বছরই তো সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেন বিমান বাহিনীর, এবং সেইখানে তার বক্তব্যের একটি বাক্য অন্তত মনে পড়ে যে বিমান বাহিনীকে উত্তরোত্তর অত্যাধুনিক করে তোলা হচ্ছে। অবশ্যই আমাদের বিমান বাহিনীর যারা কর্মকর্তা তাদের প্রতি আমাদের সর্বোচ্চ ভালোবাসা এবং সর্বোচ্চ অনুশোচনা করি আমরা যে তাদের জন্য এই যে একজন পাইলট হারিয়ে গেল, আমাদের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র এক একটি। কেমন আধুনিক হচ্ছে মনে হচ্ছে বিমান বাহিনী? দেখেন, এটা হচ্ছে অনেকটা সুপারফিশিয়াল প্রশ্ন। হ্যাঁ, মানে সুপারফিশিয়াল, এবং এটা হচ্ছে অনেক বেশি এক্সপার্টিসের ব্যাপার যে আসলে কেমন হচ্ছে। আমাদের এইখানে ডেটা অ্যানালাইসিস করতে হবে যে আমাদের কি কি ছিল টেকনোলজি, এখন অ্যাভেলেবেল টেকনোলজি কি আছে, আমরা যখন কিনেছি ওই সময়কার অ্যাভেলেবেল টেকনোলজির কতগুলো আগের যে ভার্সন, মানে ওই জেনারেশন না কিনে তার আগের কত জেনারেশন কিনেছি। সো এই ধরনের অনেক আলাপের ব্যাপার আছে, কিন্তু এটা কিন্তু আমাদের অনেক বড় দুর্বলতা। দেখেন, আপনার বিবিসি ইন্টারন্যাশনালে হেডলাইন হচ্ছে যে আপনার এয়ারফোর্সের জেট ক্র্যাশ করেছে, তার মানে কিন্তু আপনি যে ন্যাশনাল ইন্টারেস্টের জন্য আপনি এই ইনফরমেশনগুলোকে কনফিডেন্সিয়াল রাখতে যাচ্ছেন, একটা ঘটনা কিন্তু আপনাকে পুরো বিশ্বের সামনে নগ্ন করে দিচ্ছে এবং পুরো বিশ্বের সামনে আপনাকে দেখাচ্ছে যে আপনার সামরিক যে সমরাস্ত্রগুলো রয়েছে বা যে যন্ত্রগুলো রয়েছে, মানে সেগুলো কতটা দুর্বল, আপনি কত আগের জিনিসগুলো ব্যবহার করছেন এবং সেখানে কতটা দুর্বল। তার মানে এটা কিন্তু আপনার সোভারেন্টিকে অবশ্যই হুমকির মুখে ফেলছে। তার মানে যে দেশগুলো আমাদের কথা ভাবতে চায় তাদেরকে আমরা সরাসরি
পরীক্ষামূলকের পরীক্ষার ফলাফল দেখায় দিলাম। আমরা একদম যে ওপেন আমরা বুক হলে এখন এরকম এখন না আমরা তাদের কাছে আমাদের open কিছুই book। নেই। হ্যাঁ আমরা একদম ওপেন বুক, ঠিক আছে। সো আলটিমেটলি আপনি কনফিডেন্সিয়ালিটি রাখতে গিয়ে আপনি এই জিনিসটাকে আরো বেশি ওপেন বুক হয়ে গেলেন, ঠিক আছে। সো এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে ওই যে উত্তরোত্তর উন্নতি দেখেন, সামরিক বাহিনী তো হচ্ছে দেশপ্রেমিক, তাদের উপর আমাদের ভরসার জায়গা আছে। এবং আপনি দেখেন যে দিন শেষে কিন্তু এটা সামরিক বাহিনী যে মন্ত্রণালয়ের অধীনস্থ সেটার চিফ কিন্তু ছিলেন শেখ হাসিনা। তার মানে কিন্তু ফাইনাল ডিসিশন মেকার উনি ছিলেন। তার মানে আপনি এটাকে হচ্ছে বাহিনীর উপর চাপিয়ে দিলে চলবে না। ব্যক্তি শেখ হাসিনা কিন্তু ফাইনাল ডিসিশন মেক করেছেন। তার মানে উনি নিশ্চয়ই এটা কোনো ফোরামে আলোচনা করেছেন, ওনার একজন উপদেষ্টা ছিল, ব্যক্তি উনি ছিলেন, ওনার একটা মন্ত্রণালয় ছিল, 3 বাহিনীর প্রধান ছিল। সো তাদের সাথে ওনার ডিসকাশনগুলো কি, সেই ডিসকাশনের ভিত্তিতে উনি যখন এই চূড়ান্ত সিদ্ধান্তগুলো নিয়েছেন এবং সেই সিদ্ধান্তগুলি আপনার দুর্নীতিগ্রস্ত যদি হয়, তাহলে সেখানে ব্যক্তি শেখ হাসিনা অবশ্যই অ্যাকাউন্টেবল, তার সামরিক উপদেষ্টা অ্যাকাউন্টেবল, ওই সময় যারা বাহিনীর ভিতরে যারা ছিল তাদের মধ্যে যারা যারা জড়িত ছিল তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। কারণ আমরা দেখতে পেয়েছি যে গুম খুনের সাথে, বিশেষ করে গুমের ঘটনার সাথে সামরিক বাহিনীর কর্মকর্তারা একদম স্পষ্টত জড়িত ছিলেন। তার মানে বাহিনী তো হচ্ছে দেশপ্রেমিক, কিন্তু বাহিনীর প্রতিটা মানুষ কিন্তু প্রতিটা মানুষ কিন্তু হচ্ছে দিন শেষে তার রেসপন্সিবিলিটি পালন করছে না, গুটি কয়েক কিন্তু হচ্ছে দুর্নীতিতে জড়াচ্ছে। এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা তাদেরকে লিড করছে তাদের সাথে কানেক্ট হচ্ছে, তাদের সাথে অ্যালাইনমেন্ট এসে কিন্তু তারা দুর্নীতিগুলো করছে। শেখ হাসিনার প্ররোচনায় হোক, শেখ হাসিনার নির্দেশে হোক, শেখ হাসিনার অথরিটিতে হোক, দিন শেষে শেখ হাসিনার নেতৃত্বে তারাও সেই দুর্নীতির পার্ট ছিলেন। সো শেখ হাসিনা, সামরিক উপদেষ্টা, বাহিনীর ভেতরে যারা জড়িত, প্রত্যেককে এর মধ্যে অ্যাকাউন্টেবল করতে হবে। হয়তো বাহিনীর ভেতরে যারা জড়িত তাদেরকে হচ্ছে বাহিনীর নিয়ম অনুযায়ী বিচার হবে। এই শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা, আউটসাইডার যারা বাহিনীর, তাদেরকে হচ্ছে দেশে প্রচলিত আইনে বিচারের সম্মুখীন করতে হবে দুর্নীতির জন্য। আমরা বিষয়টি একটু অন্যদিকে যেতে চাই। মেজবাহুল আজম সওদাগর, আপনাকে দিয়ে শুরু করি। আজকে আপনি দেখেছেন যে পেশাজীবীদের একটি অনুষ্ঠান ছিল, বিএনপির নেতৃত্বের পেশাজীবীদের অনুষ্ঠান। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি একটি প্রশ্ন করেছে যে যদি সুষ্ঠু নির্বাচন হতে হয়, ওনার সেক্ষেত্রে উনি বলছেন যে এই মুহূর্তে পিআরের বিষয়টি না আনাই ভালো। আপনি জানি না আপনি বক্তব্যটি শুনেছেন কিনা। তারেক রহমান আজকে প্রথম পিআর নিয়ে কথা বললেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের এই প্রোগ্রামে। আপনার মতামত কি? জনাব তারেক রহমান বলেছেন, আমি সরি, আমি আপনাকে আবার আটকালাম। আমি সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে কিংবা উঠবে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন হবে। জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা ঠিক এই মুহূর্তে চালু হওয়া উচিত নয়, তবে পরবর্তীতে দেখা যেতে পারে। এই হলো তার বক্তব্য। পরবর্তীতে দেখা যেতে পারে, এটা বলেছেন। পরবর্তীতে দেখা যেতে পারে এই বিষয়টিও, হ্যাঁ, তিনি ব্যবস্থা এখনো দেশ এবং জনগণের স্বার্থে বিএনপি মনে করে বাংলাদেশ এখনো সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার জন্য উপযোগী নয়। অর্থাৎ এই কথার মাধ্যমে আমরা বুঝি যে হয়তোবা সামনে চিন্তা করা যেতে পারে। রাইট। আচ্ছা, উনি বলেছেন ওনার পয়েন্ট অফ ভিউ থেকে। আমি একটু একাডেমিক্যালি এই বিষয়টা একটু বলতে চাই আর কি। আপনি জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে এই পিআর সিস্টেম কিন্তু রয়েছে, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বলি আমরা। এই পিআর পদ্ধতি বিভিন্ন দেশে আছে। সেই দেশগুলোর অবস্থা যদি আপনি বিবেচনা করেন, সেখানে প্রধান যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে কোয়ালিশন গভর্নমেন্ট প্রত্যেকটা জায়গাতেই, একক কোনো গভর্নমেন্ট খুব একটা নাই। এবং যেখানেই কোয়ালিশন গভর্নমেন্ট, ইভেন জার্মানির মতো দেশেও গভর্নমেন্ট কিন্তু ইনস্ট্যাবল হয়। ইসরায়েলে চরম ইনস্ট্যাবল একটা গভর্নমেন্ট, ফিনল্যান্ডে চরম ইনস্ট্যাবল একটা গভর্নমেন্ট এভাবে হয়। এইটা বাংলাদেশে আপনি জানেন যে ইনস্ট্যাবিলিটি হচ্ছে আমাদের রাজনীতির প্রধান একটা সমস্যা। আমাদের ডেভেলপমেন্টের যত ধরনের ক্রাইটেরিয়া আছে, যত ধরনের পদক্ষেপ আছে, প্রত্যেকটা কিন্তু বাধাগ্রস্ত হয় এই পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি দিয়ে। তো ইনস্ট্যাবিলিটির আরও একটা বিষয়, আপনি জানেন যে সংবিধান যখন প্রণয়ন হয় তখন থেকে আর্টিকেল 70 আমাদের কনস্টিটিউশনে ছিল। সো আর্টিকেল 70 তখন ইনক্লুড করা হয়েছিল এই কারণে যে এমপি এখানে কেনাবেচা হবে। বাংলাদেশের পলিটিক্যাল কালচার, মানুষের চরিত্র সব কিছু বিবেচনা করে তখন বলা হয়েছিল, এটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল। তো সেটার কারণে আমরা এখন এটাকে গণতন্ত্র বিরোধী বলে আমরা 70 অনুচ্ছেদের বিলোপ আমরা চাচ্ছি।
তো 70 অনুচ্ছেদের বিলোপ হওয়ার পরে তারপরে পার্লামেন্টের অবস্থা কি হবে, এই এক্সপেরিমেন্টে কিন্তু আমরা এখনো যাইনি, এটা একটা বিষয়। তো স্কলাররা এই বিষয়ে মতামত দেন যে 70 অনুচ্ছেদ বাতিল যদি হয়ে যায় সেখানে অপশন রাখা হচ্ছে যে গভর্নমেন্ট যদি ওই আপনার আস্থা ভোটের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, সেটা আমরা এক্সপেরিমেন্টে দেখব। আর দুটো বিষয়ে তারা তো 70 অনুচ্ছেদ তুলে দেওয়ার পরে যে কারণে আমরা তুলে দিচ্ছি, একই ঘটনাটা ইনস্টেবিলিটির একটা কারণ হবে কিন্তু পিআর পদ্ধতি। কারণ পিআর পদ্ধতিতে সবসময় বেশিরভাগ সময় কোয়ালিশন গভর্নমেন্ট হয়, এখানে একক সংখ্যাগরিষ্ঠতা আমার মনে পাওয়ার হয় আরেকটা সুযোগটা জিনিস কম থাকে। আপনি নিশ্চয়ই এটার একাডেমিক্যাল ব্যাখ্যা জানবেন। আপনি যে তিনটি দেশের কথা বললেন সেই তিনটি দেশের জনগণ বা নাগরিকের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে প্রতি দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে স্ট্যাবিলিটি সেটি খুবই দৃঢ়, আচ্ছা, সেটি যে কারণে দৃঢ়, গভর্নমেন্টের ওইটাকে ইনস্ট্যাবিলিটি খুব একটা। আপনি যেটা বললেন পুরোটাকে একসাথে করে আমি বলবো যে তাদের পলিটিক্যাল কালচার হচ্ছে অনেক উন্নত। পলিটিক্যাল কালচার জিনিসটা কি? পলিটিক্যাল কালচারের ডেফিনেশনটা হচ্ছে যে মানে পিপলস ওরিয়েন্টেশন টুয়ার্ডস দ্য পলিটিক্স অ্যান্ড দি পলিটিক্যাল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ দি পলিটিশিয়ান। পলিটিশিয়ানদেরকে, পলিটিক্যাল সিস্টেমকে মানে ওই দেশের জনগণ কিভাবে দেখে, এটাই হচ্ছে সেই দেশের পলিটিক্যাল কালচার। তো যেখানে প্রত্যেকটা জায়গায় যেখানে পিয়ার সিস্টেম আছে আপনি দেখবেন যে পলিটিক্যাল কালচার হচ্ছে অনেক উন্নত। আর আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়, আমাদের দেশে যে এই যে পার্লামেন্টারি সিস্টেমে যে কনস্টিটিউয়েন্সি যেটা আছে, যে নির্বাচনী এলাকা, এইখানে যে এমপি নির্বাচিত হয়, এটা কিন্তু অন্য অন্য দেশের চেয়ে আলাদা কালচারে এখানে ডেভেলপ করেছে। কালচারে কি, যে এমপি কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে যুক্ত হওয়া কিন্তু এমপির কাজ না, অনেক দেশে এটা এইভাবে রয়েছে। কিন্তু আমাদের দেশে যারা এমপি তারা কিন্তু এলাকার জনগণের সাথে তার একটা ইলেকটোরাল লিঙ্কেজ একটা তৈরি হয়, ডেভেলপমেন্টাল লিঙ্কেজ একটা তৈরি হয়। কোনো দাবি দেওয়া নিয়ে তারা এমপির কাছে যান, এমপি সেটা নিয়ে কথাবার্তা বলেন, বরাদ্দ নিয়ে আসেন, ডেভেলপমেন্ট ওয়ার্কে তিনি কাজ করেন জনগণের সাথে একসাথে সম্পৃক্ত হয়ে। তো পিআর পদ্ধতি যদি হয় তাহলে কিন্তু এই ব্যবস্থাটা পুরোটাই কোলাপস করবে একেবারে, জনগণের সাথে এমপির ডিরেক্ট এই রিলেশনটা থাকবে না। এবং সেখানে আরেকটা জায়গায় আপনাকে সংশোধনী আনতে হবে যে ডেভেলপমেন্ট কোনো ওয়ার্কের সাথে এমপিদের আপনার সেই রিলেশনটা কিন্তু থাকবে না, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট এই কাজ পুরো করবে যদি আপনি করতে চান। তো এই বিষয়ে ঐক্যমত্য কমিশনে কোনো আলোচনা হয়েছে আমি শুনি নাই যে এমপিরা ডেভেলপমেন্ট। পিআর বিষয়টি ঐক্যমত্য কমিশনের এজেন্ডার মধ্যে নাই, এটা হঠাৎ পরে করে আলোচনা এসেছে, এটা হঠাৎ করে এসেছে। আমি শাহরিয়ার আপনার কাছে আসবো, আমরা ছোট্ট একটা বিরতি শেষে আপনি এই আলোচনাতেই থাকবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। স্বাগত ইসমানী মির্জাপুর জিরা ওয়ার্ডে। আমি একটু শাহরিয়ার কাছে আসবো আবারও। ইয়েতে শাহরিয়ার, পিআরের বিষয়টি এনসিপি সরাসরি দাবি করছে। তো আমি যতটুকু বুঝি যে আপনার যে যুক্তিগুলো মেজবাউল আজম সওদাগর তুলে ধরলেন, আপনিও নিশ্চয়ই এগুলো নিয়ে জানেন এবং পিআর পদ্ধতিটি কোন কোন দেশে অ্যাপ্লাই হয় সেটিও জানেন। আপনার কি এটা নিছকই রাজনৈতিক এক ধরনের বিরোধিতা তো রাজনীতির মধ্যে থাকে, সেই জায়গায় যাচ্ছেন নাকি না আপনাদেরও নিশ্চয়ই কোনো ধরনের রিসার্চ আছে যে এটা হওয়া উচিত? কি আপনাদের আসলে উদ্দেশ্যটা কি? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি যদি একদম স্যারের বক্তব্য শেষ থেকে শুরু করি, জনগণের সাথে মেম্বার অফ পার্লামেন্টের যে সম্পর্ক, মেম্বার অফ পার্লামেন্টের জনগণের সাথে সম্পর্ক থাকারই কথা না। এটা আমরা একটা ব্যাড কালচার ডেভেলপ করেছি, আমাদেরকে নিউ কালচারের দিকে যেতে হবে। কারণ আপনি যদি মেম্বার অফ পার্লামেন্টের সাথে জনগণের এই ধরনের উন্নয়নমূলক সম্পর্ক রাখেন তাহলে সে আইন তৈরি করে না। এবং আমরা দেখেছি পার্লামেন্টে কত অযোগ্য লোকরা পার্লামেন্টে গিয়েছে। একটা তো নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, নির্বাচন ভালো হয় নাই। তারপরও আপনি যদি 2001-এর নির্বাচন দেখেন, 2001 থেকে 2006-এর পার্লামেন্টে অযোগ্য পার্লামেন্টারিয়ান ছিল না? ছিল। 1996 থেকে 2000 সালে পার্লামেন্ট পর্যন্ত কি অযোগ্য পার্লামেন্টারিয়ান ছিল না? ছিল। 2008 থেকে 2014 পার্লামেন্টে কি ছিল না? ছিল। তার মানে অযোগ্য পার্লামেন্টারিয়ানরা গিয়েছে। এবং এর কারণ যেটা হচ্ছে স্থানীয় সরকার শক্তিশালী হয় নাই কখনো। একটা রাষ্ট্রের আপনি যদি স্টেবিলিটি এনশিওর করতে চান, প্রপার ডেভেলপমেন্ট এনশিওর করতে চান, লোকাল গভর্নমেন্টকে অবশ্যই এম্পাওয়ার্ড হতে হবে এবং লোকাল গভর্নমেন্টকে ফাংশনাল হতে হবে। এই কারণে আমরা লোকাল গভর্নমেন্টকে এম্পাওয়ার্ডও করিনি এবং লোকাল গভর্নমেন্ট কখনো ফাংশনালও হয়নি। সো এই জিনিসটা তো আমাদেরকে শুরুই করতে হবে। তার মানে এটাকে দুর্বলতা না, বরং এই যে ভুল আমরা এতদিন করে এসেছি সেই ভুলকে সংশোধন করতে হবে প্রথম। দ্বিতীয়ত, যে দেখেন পলিটিক্যাল কালচারের যে আলাপটা, পলিটিক্যাল কালচারের আলাপটা একদম স্পষ্টত।
বাংলাদেশের মানুষ পলিটিক্স করেছে 90 পরবর্তী সংসদীয় যে গণতান্ত্রিক প্রক্রিয়া এসেছে সেখানে সাধারণ মানুষ পলিটিক্স করেছে? সাধারণ মানুষ তো পলিটিক্স করে নাই, মাফিয়াতন্ত্র ডেভেলপ করেছি আমরা ফ্রম 1991 থেকে শুরু করে 2024 প্রতিটা দিন আমরা একদিন করে মাফিয়াতন্ত্র ডেভেলপ করেছি। একদিনের জন্য আমরা ডেমোক্রেসি করিনি, একদিনের জন্য আমরা পলিটিক্যাল কালচার নিয়ে কাজ করিনি, জেনারেল পিপলকে মাস পিপলকে পলিটিক্স করতে দিইনি। মাস পিপলের পলিটিক্সকে আমরা একদিনের ভোটে সীমাবদ্ধ করে দিয়েছিলাম। এর বদলে হচ্ছে আমরা সন্ত্রাসী, কিশোর গ্যাং, এলাকার মাস্তান এদেরকে আমরা এম্পাওয়ার্ড করেছি, এদেরকে লিডারশিপে তুলে নিয়ে এসেছি এবং পলিটিক্সের কালচারটা এদেরকে দিয়ে ডেভেলপ করেছি। তার মানে এই জায়গাতে চেঞ্জ নিয়ে আসতে হবে। এই জায়গাতে চেঞ্জ নিয়ে আসলে আমরা কখনোই হচ্ছে জার্মান, ফিনল্যান্ডের মতো পলিটিক্যাল কালচারের লোকজন পাবো না। কারণ আজকে আমরা যারা এনসিপি থ্রুতে পলিটিক্স এসেছি, হয়তো আমাদের সবার পার্টিজান পলিটিক্স করার অ্যাম্বিশন ছিল না। আজকে একটা নিউ বাংলাদেশে আমরা এসেছি, এই ধরনের অপরচুনিটি তৈরি করতে হবে। এই ধরনের অপরচুনিটি যদি আমরা তৈরি না করি তাহলে আমরা দেখবো শামীম ওসমান, শাহজাহান খান এই ধরনের মানুষরা হচ্ছে টপ লিডার হয়ে যাচ্ছে পার্টির। সো এই জায়গাগুলোতে আমাদেরকে চেঞ্জ নিয়ে আসতে হবে। আপাতত আপনাদের মধ্যে থেকে তো এরকম হবে না কেউ? আশা করি সম্ভব না। অ্যাটলিস্ট হচ্ছে এনসিপির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে এই ধরনের লিডার তৈরি হওয়া ভেরি মাচ ইম্পসিবল। কারণ হচ্ছে কেউ যদি হতেও চায় পার্টি তাকে ওন করবে না, পার্টি থেকে তাকে সরে যেতে হবে, তার পলিটিক্স থেকে তাকে সরে যেতে হবে। আমরা যে গঠনতন্ত্র তৈরি করেছি টিল নাও। আচ্ছা, আরেকটা হচ্ছে গভর্নমেন্টের ইনস্টেবিলিটির কথা। দেখেন 15 বছর ধরে তো একটা স্টেবল গভর্নমেন্ট রাখলাম। এই 15 বছর ধরে স্টেবল গভর্নমেন্ট কি দিল আমাদেরকে? 15 বছর ধরে স্টেবল গভর্নমেন্ট আপনাকে হাজার হাজার লাশ দিল, শোষণ দিল, নিপীড়ন দিল, দুর্নীতি দিল, দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিল। উন্নয়ন হয়েছে, মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন কর্ণফুলীর নদীর নিচে টানেল হয়েছে। আচ্ছা, এবার প্রত্যেকটা প্রজেক্টে কত টাকা দুর্নীতি হয়েছে? প্রত্যেকটা প্রজেক্টে কত লক্ষ টাকা দুর্নীতি হয়েছে? প্রত্যেকটা প্রজেক্টে এতগুলো প্রজেক্ট করার পরেও আপনি হচ্ছে এত উন্নয়ন করলেন, এত কিছু করার পরও আপনি কর্ণফুলী টানেল করলেন কেন? আপনি কি আপনার চিটাগাং পোর্টের ক্যাপাসিটি বাড়ালেন না? তার মানে উন্নয়ন কি আপনি জায়গা মতো করলেন না তো? কেন আপনি চিটাগাং পোর্টের ক্যাপাসিটি বিল্ড করলে আপনি আরও অনেক বেশি ফিডব্যাক পাইতে পারতেন। তার মানে এগুলো নিয়ে অনেক ডাউটের জায়গা আছে। কিচ্ছু হয় নাই ভাই। এই 15 বছরে যা হয়েছে সেগুলোকে আপনি মানে কোনোভাবে ডিফেন্ড করতে পারবেন না। আচ্ছা, স্টেবিলিটি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে দেখেন পিআর পদ্ধতি আনস্টেবিলিটি নিয়ে আসে। প্রথমত আপনার লোয়ার হাউস আর আপার হাউসে, লোয়ার হাউসে পিআর হবে কি না এটা আলোচনার বিষয়, ঠিক আছে? আবার লোয়ার হাউসে ট্রেডিশনাল যে আমরা সংসদের ফরম্যাট সেই ফরম্যাটে হতে পারে, কিন্তু আপার হাউসটা পিআর পদ্ধতিতে হতে হবে, নয়তো লোয়ার হাউস আর আপার হাউস হচ্ছে একই ধরনের রিপ্রেজেন্টেশন হবে। তার মানে একটা রেপ্লিকা হবে। তার মানে আপনি এত টাকা খরচ করে কেন আরেকটা হাউস পালবেন আপনি? সেটা তো কোনো দরকার নেই। তার মানে আপনার আপার হাউসে পিআর হতেই হবে, এখানে নিয়ে কোনো কনফিউশন নাই। লোয়ার হাউসে পিআর করবেন কি করবেন না এটা ডিবেটেবল ইস্যু। মনে হয় যে ঐকমত্য কমিশনে এটাই মোটামুটি সবাই এটাই আলোচনা হচ্ছে। এবং যেটা যে আমরা স্টেবিলিটি ক্ষেত্রে যে দেখেন আমরা এখন পর্যন্ত ক্ষমতা হস্তান্তরে একটা সঠিক প্রক্রিয়া এনশিওর করতে পারি নাই। আপনি দেখেন 2008 সালে বলা হয় আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টোরি পেয়েছে, যেটা বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেস মানে সংসদীয় গণতন্ত্রে এর আগে কোনো পার্টি পায় নাই। সেখানেও আওয়ামী লীগ পুরোপুরি 40% ভোট পায় নাই। তার মানে সেখানেও 2008-এর নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ এই দেশের 40% লোকের মানে 60% লোকের না 40% লোকের রিপ্রেজেন্টেশন এনশিওর করতে পারে নাই। আচ্ছা, পার্লামেন্টে আপনি তো আসন দিয়ে করলে হবে না, কত পার্সেন্ট ভোট সে পেয়েছে। তার মানে 2008-এ যে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টোরি পেল সেখানেও সে 40% পপুলেশনের রিপ্রেজেন্টেশন এনশিওর করতে পারবে না। সেখানেও সে 60% লোক তাকে পছন্দ করে না। তার মানে সেই ফরম্যাট আপনি কিভাবে বলেন যে স্টেবিলিটি আসবে? স্টেবিলিটি তো আসে না। আওয়ামী লীগের নিপীড়ন দমনের কারণে হয়তো বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন গড়ে ওঠে নাই, কিন্তু আপনি দেখেন যে কোনো একটা সরকার, আপনি যদি 1991 থেকে 2008 পর্যন্ত দেখেন, যে কোনো একটা সরকারের প্রথম বছরটা কোনো মতে যায়, দ্বিতীয় বছর থেকে তুমুল সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। কারণ ক্ষমতা হস্তান্তরের কোনো সঠিক প্রক্রিয়া নেই। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, প্রধান নির্বাচন কমিশনার কে হবে, প্রধান বিচারপতি কে হবে, তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, প্রধান বিচারপতির বয়স বাড়ানো হবে কি হবে না, এগুলো নিয়ে আমরা এক এক সেগমেন্টে এক এক ধরনের আন্দোলন দেখেছি সরকার বিরোধী। এবং এগুলোতে কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট আনস্টেবলই ছিল। মানে স্টেবল গভর্নমেন্টের কথা বলে পিআর পদ্ধতিকে এভাবে ইগনোর করাটা হচ্ছে লিটারেলি হচ্ছে এখন পর্যন্ত মনে করা হয় পলিটিশিয়ান অনেক বেশি ইলিটারেট, যেটি ভুল। পলিটিশিয়ানরা এখন আর এত বেশি ইলিটারেট না। আমরাও চাই পলিটিশিয়ানরা লিটারেট হোক। মেজওয়াল হোসেন সওদাগর, আমরা একদম শেষ প্রান্তে, আপনার হাতে আছে 2 মিনিট। আচ্ছা, 2 মিনিটে শেষ করবেন। 2 মিনিটে বলা মুশকিল, কিন্তু শুধু এটুকু বলবো যে এই যে ভালো মানুষের যেমন কয়েকটা নাম বলে আমরা বলছি এগুলো খারাপ মানুষ, আমরা কেউ চাই না খারাপ মানুষগুলো এমপি হোক, কিন্তু পিআর পদ্ধতি কিন্তু ভালো মানুষের এমপি হয়ে আসা নিশ্চিত করে না।
নিশ্চিত করে না এই কারণে দলগুলো যদি বেছে বেছে ওদেরকেই দেয়, দলগুলো তো তখন পাবলিক অ্যাকাউন্টেবিলিটি তো তখন তখন তো থাকতেছে মানুষ না। জানবে না, মানুষের দল চয়েস যাকে খুশি তাকেই দিবে। মানুষের আপনি চয়েস ensure করে করেন কোনো দল অপশন যেন আগে থাকলো না, ডিক্লেয়ার করে তার মেম্বার অফ মানুষের চয়েস করে কোনো অপশন আচ্ছা। থাকলো না, সেটাও তো আলোচনার জায়গা আছে। মানুষের চয়েস করে কোনো অপশন থাকলো না, পলিটিক্যাল পার্টি যাকে দিল তাকেই এমপি হিসেবে তাকে মেনে নিতে হবে, এবং কে এমপি জনগণ কিন্তু এটা জানছে না আর কি। আর যেটা বললো এখন পর্যন্ত আমি জানি যে মানে যারা পিয়ার পদ্ধতি চাচ্ছে এটা এখনো সুস্পষ্ট না জনগণের সামনে, হয়তো ইন্টারনাল আলোচনা হচ্ছে যে লোয়ার হাউসে চাচ্ছে নাকি আপার হাউসে যে চাচ্ছে। বিষয়টাও আমি মেইনলি কিন্তু লোয়ার লোয়ার আপার হাউসেরটা মোটামুটি ঐক্যমত্য কমিশনে হ্যাঁ, এটা হতে পারে। আলোচনায় চলে আসছে, এটা তবে হতে লোয়ার পারে। হাউসেরটা এখনো আলোচনা হচ্ছে। জি জি কেউই রিজিড না সেখানে। হ্যাঁ, লোয়ার হাউসেরটা আমি মনে করি এই মুহূর্তে লোয়ার হাউসে পিয়ার পদ্ধতিতে যাওয়ার মতো অবস্থায় বাংলাদেশে নাই, তবে আপার হাউসেরটা যদি ঐক্যমতের ভিত্তিতে হয় সেখান থেকে আমরা একটা এক্সপেরিমেন্টাল নলেজ আমরা পাবো এবং পরবর্তীতে এটা নিয়ে চিন্তা করার একটা সুযোগ থাকবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, জনপ্রতিনিধিদের সাথে জনগণের যে সম্পর্ক, তারপরে সব কিছু মিলে আপনার এটা দুইটা পয়েন্ট। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো, এই পিয়ার পদ্ধতিতে কিন্তু কোনো দলকে পাওয়ার থেকে আউট করার কোনো আপনার সুযোগ নেই। আপনি যদি এখন আওয়ামী লীগ যদি এই মুহূর্তে নির্বাচন করে, আপনি যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করেন, তাদেরকে ক্ষমতার অংশ দিতে আপনি বাধ্য হবেন। সো কোনো দলকে কিন্তু পাওয়ার থেকে আউট করে দেওয়ার পিয়ার পদ্ধতিতে কোনো সুযোগ নেই। যেমন উদাহরণ জার্মানিতে স্পষ্ট উদাহরণ, একটি দল, সেটার দলটার নাম হচ্ছে ফ্রি ডেভেলপমেন্ট পার্টি, এফডিপি। সেই দলটি 50 বছর ধরে জার্মানির কোয়ালিশন গভর্নমেন্টের ক্ষমতায় আছে এবং তার ভোট মাত্র 12%, কিন্তু অলওয়েজ দে আর দ্য পার্ট অফ দি গভর্নমেন্ট। এবং কোনো দল যদি স্বৈরাচারী ফ্যাসিস্ট হিসাবে আবির্ভূত হয় কোনো দল, সেই দলকে যে আপনি যে পাওয়ার থেকে আউট করে দিবেন, যে তারা কখনোই পাওয়ার সেন্টারে থাকতে পারবে না, এটার কোনো সুযোগ পিয়ার পদ্ধতিতে নাই। তো সেই জন্য আমি মনে করি যে নিম্ন কক্ষে বা লোয়ার চেম্বারে এটা আপাতত না হওয়াটাই বেটার হবে বাংলাদেশের জন্য। আপার চেম্বারের ব্যাপারে আলোচনা থাকতে পারে যদি ঐক্যমত হয়, এখান থেকে এক্সপেরিমেন্ট আমরা নিতে পারি। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, বিমান বাহিনীর যে বিমানটি মানে দুর্ঘটনায় পড়েছে এবং এতগুলো ছাত্রছাত্রী, কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা হারালাম, এই বিষয়ে শোক জানানো ছাড়া এখন এই মুহূর্তে আসলে খুব বেশি ক্রিটিক্যাল অ্যানালাইসিসের জায়গা আমাদের হাতে নেই। তবে যে আলোচনাটা আমরা করলাম যে এই বিমানগুলো কেন চলে, কোথায় ক্রয় ক্ষমতা, মানে ক্রয়ের যে বিষয়, সেগুলো আলোচনা হতে পারে। আর পিয়ার পদ্ধতির একটি বিষয় বলা যেতে পারে যে দীর্ঘ সময় পরে হলেও ইউরোপিয়ানরা, মানে ইউরোপের বেশ কয়েকটি দেশ এই যে দুই দলীয় ডেমোক্রেসি যেটি আমেরিকার প্রচারিত, সেটার মূল জায়গাটা তারা ধরতে পেরেছে যে এটি নিজের দেশের মধ্যেই দেশকে একজন আরেকজনের প্রতিপক্ষ করার জন্য আমেরিকা তৈরি করেছে। কিন্তু আমেরিকার রিপাবলিক আর ডেমোক্রেটদের মধ্যে সিনেটে কোনো উপর কক্ষে তারা সবসময় একমত থাকে। তারা এটা এক ধরনের ড্রামাটিক গণতন্ত্র প্র্যাকটিস করে অন্য দেশের জন্য, যে কারণে ইউরোপে পিয়ার পদ্ধতিটা খুবই জনপ্রিয় এবং সেখানে তারা কোয়ালিশন গভর্নমেন্ট করলেও সেগুলো সব গভর্নমেন্টই অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে ঐক্যমতের সরকার হয়, যে কারণে দেশের উন্নয়নটা খুব দ্রুত এবং স্টেবলভাবে হয়। এই জায়গাটি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু অ্যাপ্লাই করা যায় সেইটি আমাদের আগামী দিনের প্রশ্ন থাকবে। তবে পিয়ার পদ্ধতিকে একদম ফেলে দেওয়া যাবে না, আবার এটাও নাই যে ঠিক এই মুহূর্তে আমাদের যখন নির্বাচনটি 15 বছরের জন্য স্থগিত হয়ে গিয়েছিল, সেই একটা নির্বাচনের জন্য মানুষ যখন উদ্গ্রীব হয়ে আছে, তখন আমরা নতুন নতুন এক্সপেরিমেন্ট দিয়ে যদি নির্বাচন খুব অল্প সময়ের মধ্যে মানুষের সামনে নিয়ে আসি, সেই নির্বাচনটা কি আসলে সেই উৎসবের আমেজটা মানুষের মধ্যে দিতে পারবে কিনা, এই প্রশ্নটিও থেকে যায়। শেষ করছি আজকে এখানেই। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।